এটা কার সই কই? বোলপুর থেকে সই কই? বোলপুরে সই হয়নি। বোলপুর থেকে কে এসেছেন সই করেননি? সই করা হয়নি। এক নম্বর 2 নম্বর করে দাও। 2 নম্বর 1 নম্বরে মা আসবে দিদি? সাউথ 24 পরগনা। কে তুমি? দীপালি মন্ডল পাড়া। কোথা থেকে? উলবেড়িয়া। বসো। তোমার আগে নাম আছে? আমার 2 নম্বরে ছিল, যে দাদাটা বলছে আমি উনি ছেড়ে দিলেন তোমায়? উলবেড়িয়া থেকে 1.5 ঘন্টা দূর। এরপরে বাচ্চা নিয়ে এসছে না। বসুন বসুন, জায়গা নেই। টুলটা দাও তো, টুলটা। রোদ আসছে আমি জানি। দিদিকে তো হচ্ছে লাইভে দেখি, সামনাসামনি দেখার সৌভাগ্য আজকে হলো। অনেকদিন আমি আপনাকে 1 মাস আগে ফোন করেছিলাম আসবো বলে। ওই যে একজন দিদির সঙ্গে ওই যোগাযোগ হয়েছিল, দিদিটার একটু ঠিকের দিকে বলে ও এখন আসছে না। দীপালি দিয়ে কোথায় আধার কার্ড? বাধ্য মাকে নিয়ে আসলাম। মায়ের শরীর খারাপ বলে আপনি বলেছিলেন যে তোমরা দুজনেই আসো, দুজনের সমস্যা নিয়ে, কিন্তু তো তারপরেও শ্বশুর বাড়িতে গিয়ে মার খেলাম। আচ্ছা, মানে এখানে আসতে পারছিলাম না বলে দেখলাম ট্রাই করে গিয়ে যদি ঠিক হয়ে যায়। আচ্ছা। সকল গুরুজনদের চরণে আমার বিনম্র সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন, আশীর্বাদ করবেন, যেন মন দিয়ে মানুষের যন্ত্রণার কথা শুনতে পারি আর তাদের যেন পরিষেবা দিতে পারি, এবং ভুল পথে যেন তাদেরকে মানে মিসগাইড না করি। এটা হলো গুরুজনদের কাছে আমার একটা আশীর্বাদ চেয়ে নেওয়া। ছোটদের জন্য, আমার ক্ষুদে প্যানদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুয়ার ভরা আশীর্বাদ। আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি টিচার্স ডে। সকলকে টিচার্স ডে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। যারা স্টুডেন্টরা রয়েছে খুব আনন্দ করো, আর ঠিক টাইম মতো বাড়ি ফিরে যাবে, ঠিক আছে? আমারও ছোটবেলায় যে টিচার পড়াতেন, আমি বেশি সময় নেব না, প্রচুর ভিড় আছে আজকে। যদিও আমার মঙ্গল কোর্ট নাকি একটা নাম শুনেছি, আমার কোর্টে আজকে ভিড় হবে, সব মানুষরা দেখে আগের থেকেই সব বলে দিচ্ছেন। যাই হোক, যেটা বলিস শুভ শুভ কথা বলতে হবে। কি যেন একটা বলতে গেলাম। আমার ছোটবেলায় যিনি প্রাইভেট টিচার ছিলেন তিনি ইনভাইট করেছেন আমাকে, কিন্তু আমার যাওয়া মনে হয় হবে না। তো স্যার আপনি তো লাইভ দেখবেনই, তো আমি জানি ছোট বোন যাবে সেখানে। ছোট্ট থেকে আমি পড়তাম ওনার কাছে, হ্যান্ড রাইটিং এর জন্য অনেক মার খেতাম, স্কেলের বাড়ি খেতাম হাতে 2 হাতে। তো আজকে সেটা মনে পড়ে গেল। সেদিনকে বাড়ি গেছি, তা বোন বলেছে যে দিদি এই কাজ করে, তো উনি লাইভ দেখেছেন, লাইভ দেখে বলছেন সুমিতা এরকম হবে কোনোদিন তো বুঝতেই পারিনি। তা সুমিতাকে বলবি টিচার্স ডেতে আসতে।
তো আমি যাব। হ্যালো, বসে থাকুন, আমি ডাকছি। যাই হোক, কথা বাড়াবো না। প্রচন্ড গরমে রোদের কারো জায়গা নেই, দাঁড়াতে পারছে না। আমি একটু তাড়াতাড়ি সমস্যাগুলো শুনবো। তুমি এসছো উলবেড়িয়া থেকে, তাই না? তুমি, তোমার কেস টেস হয়েছে? কেস তো উঠে গেছে। কেস টেস উঠে গেছে? কোনো ডকুমেন্টস নেই তো? হ্যাঁ, কেস ওটা ডকুমেন্ট হ্যাঁ, সব আছে তো, ওগুলো দেবে। আরে না, তুমি কথা বলো। তোমার দিকে ক্যামেরা নেই, সত্যটা বলবে। তুমি তো জানোই কোয়েলকে মনে হয় ফোন করেছিলে। প্রথম মানে কালকে আপনাকে আমি নাম পাচ্ছিলাম না, তখন ওই দিদিকে তো নাম্বার জানি না। ঠিক আছে। ওই দিদিকে আমি হচ্ছে মেসেজে লিখেছিলাম যে দিদির কি আলাদা কোনো নাম্বার আছে, দিদিকে এই নাম্বারে পাচ্ছি না। আচ্ছা, 1.5 বছরের বাচ্চা নিয়ে কেউ বাইরে আছে? দেখলেন? তোমরা দেখলে দীপালি? এই ভেতরে বসে আছে। ও ঠিক আছে, এরপরে ওনাকে দেবো। বলো। আমি কি প্রথম থেকে পুরো গল্পটা বলবো? পুরো গল্পটা না, তোমার এখন মেন যে ঘটনাটা, আগের কথা বাদ দাও। হ্যাঁ, তুমি এখন কি জন্য এসেছো, তোমার কি সমস্যা নিয়ে, মেন যে জিনিসটুকু, সেটা পুরো ঘটনাটাকেই ছোট করে তুলে দাও। আচ্ছা, ছোট করেই বলছি। তোমার বিয়ে হয় কত সালে? আমার 19শে জুন 2022-এ বিয়ে হয়। মেট্রোমণিতে আলাপ হয় 2020-তে। 2 বছর পরে আমাদের বিয়ে হয়। বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে জানালো ওরা নতুন বাড়ি করেছে, কারখানা বাড়াবে, সেই জন্য ওরা অনুষ্ঠান করতে পারবে না, মন্দির থেকে বিয়ে হবে। ভালো কথা। আমাকে বিয়ের আগে একাধিকবার শ্বশুর বাড়িতে এসেছি, আমার হাজবেন্ড নিয়ে এসেছে, দিয়ে এসেছে, সারাদিন থেকেছি, শ্বশুর শাশুড়ি দেখেছে। আমার শ্বশুর শাশুড়িও বিয়ের আগে আমার বাড়িতে গিয়ে সারাদিন থেকেছে, আমাকে দেখেছে। বিয়েতে যা কিছু দেবার কথা হয়েছিল, আমার বাবা অত্যন্ত দরিদ্র, কারণ একজন খোড়া মানুষ, কাছ থেকে পড়ে গিয়ে খোড়া, ভাই ছোট। যা কিছু ওনারা বিয়ের সময় বলেছিল আমাদের কোনো দাবি নেই, কিন্তু আমার মা, যেহেতু আমি গরিব পরিবারে বিলং করি, আমার মা বলেছিল আমি যেটা দিতে পারবো সেটা বলে যাচ্ছি, কারণ বিয়ের পর এই দিল না সেই দিল না, অশান্তি হওয়ার থেকে পরিষ্কার হয়ে যাওয়া ভালো, এতে যদি আপনারা রাজি থাকেন তাহলে কথা এগোবে বলে সেই মতো ওরা রাজি হয়ে যায়। সেইভাবেই আমাকে দিয়ে মন্দির থেকে বিয়ে হয়। বিয়ের দিনক্ষণ ঠিক করে আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে চলে গেছে, আমি জানি না। বিয়ের আসরে জানতে পারলাম, আমার পিস্তত ভাসুর বিয়ে দিতে গিয়েছিল, যে শ্বশুর শাশুড়ি বেড়াতে চলে গেছে, ওরা কি ক্লাবে টাকা জমায়, বাস ছাড়ছে, টাকাটা ক্যান্সেল হয়ে যাবে বলে। তারপরে বললো, আমি যখন আমার শ্বশুর শাশুড়িকে বললাম, বললো অসুবিধা নেই, তোমার পিসি শাশুড়ি, পিস্তত ননদ, ভাসুর, ঠাকুমা সবাই আছে, তোমাকে বধূবরণ করে তুলে নেবে। আমি 19শে জুন বিয়ে হলো, 2022-এ বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর বাড়িতে ঠিকঠাকই ছিলাম। দিদি শাশুড়ি একটু পেছনে লাগতো, কিন্তু যেহেতু বয়স্ক মহিলা, আমি ওনার কথাকে কোনো গুরুত্ব দিতাম না। কিন্তু বিয়ের 8-9 দিন পরেই শ্বশুর শাশুড়ি ফিরে আসলেন। ফিরে এসে দেখলাম শাশুড়ি অন্যরকম, প্রণাম করতে গেলে প্রণাম নিচ্ছে না। আমি অত নতুন নতুন এসেছি, আগে আসতাম কুটুমের মতো, এখন পার্মানেন্ট এসেছি, একটু অ্যাডজাস্টের অসুবিধা হতেই পারে, এইভাবে থাকলাম। অষ্টমঙ্গলায় যাবো, অষ্টমঙ্গলার আগের দিন শাশুড়ি বলছে, তুমি বাবার বাড়ি যাবে তো কালকে, তোমার বাবাকে বলবে তোমার বাবা যে চাষের জমিটা চাষ করে খায়, ওটা যেন তোমাদের 2 ভাই বোনের নামে লিখে দেয়, না হলে তোমার বাবা মারা গেলে তোমার ভাই দেবে না। বলছি কেন, বাবার সম্পত্তিতে ভাগ? না, সুপ্রিম কোর্টের রায় আছে তো, বাবা সম্পত্তিতে ছেলে মেয়ের সমান অধিকার। আমি তাহলে তো নিশ্চয়ই বাবা মাকে দেখারও অধিকার সবার আছে, কিন্তু আমি যে বিয়ের আগে জব করতাম, আপনারা সেই জবটা ছাড়িয়ে দিয়েছেন আপনাদের বিজনেস দেখার জন্য, বিল করার জন্য, তাহলে এই মুহূর্তে আমি তাদেরকে কি করে দেখবো? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। ওই 1 বিঘে চাষের জমি আছে, সেটা থেকে ভাগ নিয়ে আসা। এবার বিয়ের আগে আমাদের কথা হয়েছিল রেজিস্ট্রির কথা। ওরা বললো কি, আমরা এটা হচ্ছে তাহলে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাবে, বিয়ের পরে আমরা ম্যারেজ রেজিস্ট্রি করবো। এবার অষ্টমঙ্গলায় যেতে আমার মা বললো, বাবু হচ্ছে আমরা বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়েকে সমান ভাগে যাকে যা দেবার বুঝিয়ে দিতে চাই, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। আমরা তোমরা তাহলে রেজিস্ট্রিটা করে নাও, নিলে আমরা এখান থেকে ওর যা ওখানে ট্রান্সফার করে দেবো। আমার হাজবেন্ড বলে আসলো আমার মাকে, ঠিক আছে বলে আসলো। এসে বাড়িতে এসে কি বাবা মা যুক্তি পেলো জানি না, ফোন করে বলছে রেজিস্ট্রি করতে হবে, তো রেজিস্ট্রির পেপার রেডি করতে হবে না, ডিভোর্স পেপার রেডি করো, ডিভোর্স দিয়ে দেবো। এটা বিয়ের কতদিন পর বলছো? অষ্টমঙ্গলায় গিয়ে আমাকে রেখে এসেছে, 4 দিন পরে আনতে যায়। 19শে জুন বিয়ে হয়, 1 জুলাই আমি অষ্টমঙ্গলায় যাই। এবার আমার মারা বিয়ে দিয়ে ফেলেছে, ডিভোর্স হয়ে যাবে, খারাপ ব্যাপার। বললো ঠিক আছে, রেজিস্ট্রি তোমার যখন ভালো লাগবে করবে। আর আমার বাড়ি থেকে কিছু বলেনি, রেজিস্ট্রির কথা যেহেতু বিয়ে হয়ে গেছে, দেখা যাক কি হবে। এবার 6 জুলাই আমি কনসিভ করে যাই। 1 জুলাই যে আমি মার কাছে গেলাম, আমার পিরিয়ডস হয়। আমি 4th জুলাই, সামনে নাও, মুখের সামনে নাও। এটা মুখে, এগুলো পড়ে গেলে অসুবিধা নেই, এগুলো পড়ে নিচে। না না, 4 জুলাই রাতের বেলা আমার হাজবেন্ড আমাকে বাড়ি নিয়ে আসে। আমি হচ্ছে অন্তঃসত্ত্বা হয়ে যায়, সেটা মানে আমি বুঝতে পারছি সিমটমে, কিন্তু আমার কাছে তো পারফেক্ট রিপোর্ট নেই। আমি আমার শাশুড়িকে জানালাম, না বিয়ে হতে দিয়ে বাচ্চা নিয়েছো, এ করেছো, একটু অশান্তি হলো। বলছি এটা আমি কি করবো, আপনার ছেলে যদি কোনো প্রোটেকশনের ব্যবস্থা না করে, আর বাবাও তো বলেছে দুজনেই যথেষ্ট বড়, এখনই বাচ্চা নিতে বলে, এই নিয়ে এবার বাচ্চা নষ্ট করার আমাকে চাপ দেওয়া হবে। আমি বাচ্চা নষ্ট করতে রাজি হই না। না রাজি হতে আমাকে তো এমনি শারীরিক মানসিক টর্চার করতোই।
ফিজিক্যালি কোনো টর্চার হতাম। বাচ্চা নষ্ট করতে অস্বীকার করলে আমার উপরে 1 মাস পরে অত্যাচার এত বেড়ে গেল, আমাকে দিনে 2 বারের বেশি আর খেতে দিত না। সকাল থেকে সারাদিন শুকনো হয়ে সেই দুপুর 2টোর সময় ভাত খেতাম। শাশুড়ি রাতে 12টার সময় 3টে রুটি খাবো, তাও শ্বশুর বলে খাওয়া বেশি হয়ে যাচ্ছে। এই সমস্ত নিয়ে অত্যাচার বাড়তে বাড়তে আমাকে একদিন আমি জানতাম না যে একজন অন্তঃসত্ত্বা মহিলা আনারস খেলে সেটা শরীরে বিষের মতো কাজ করে। ওটা বাচ্চা নষ্ট হয়ে আমাকে পরপর 3 দিন আনারস খাওয়ানো হয়েছে। 4 দিনের দিন যখন খাচ্ছি তখন পাশের বাড়ি থেকে একজন দেখতে বেশ বয়স্ক জেঠিমা চিৎকার করছে, বলছে তুমি আনারস খাচ্ছ, বাচ্চা নষ্ট হয়ে যাবে। ওরা তো বাচ্চা নষ্ট করে বলে তোমায় চাপ দেয়, আনারস খাইয়ে দিচ্ছে। তখন আমি ভয়ে খুব কান্নাকাটি করলে আমার হাজবেন্ড আমাকে নিয়ে ডাক্তারখানায় যায়। ডাক্তারখানায় গিয়ে টেস্ট হয়, আমি তখন অন্তঃসত্ত্বা কনফার্ম হয়ে যায়। আর যেহেতু আনারস খেয়ে পেয়েছিলাম, ডাক্তারবাবু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে ভয় নেই কিছু, ঠিক আছে ইউএসজি করিয়ে নাও। ইউএসজি আরে করতে দিল, মেডিসিন লিখে দিল, বললো গাইড দিয়ে দিচ্ছি বলে আমি সেদিন মেডিসিন কিনে দেয় আমার হাজবেন্ড, মেডিসিন খাই, ইউএসজিও হয়। হওয়ার পরে আবার সেই বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিচ্ছে, যেহেতু কনফার্ম হয়ে গেছে বা আমরা খরচ বহন করতে পারবো না, সে পারবো না করে প্রচন্ড চাপ দিচ্ছে। আমার বাড়ি থেকে বললো যে তুমি যদি খরচা বহন করতে না আস্তেই বলো, তাহলে মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। আমাদের যদি প্রথম থেকেই বহন করতে, আমার ভাই তো ছোট, সে ছোট মাথায় যেটা বুঝেছে যে এই অন্তঃসত্ত্বা ডেলিভারির সময় খরচে জামাইবাবু না পারে, আমাদের দিদি কষ্ট পাবে, আমরা হেল্প করবো, ঠিক আছে। কিন্তু এখন থেকেই যদি বলে খরচ করতে পারবো না, তাহলে দিদিকে নিয়ে চলে আসবো, ভাগনা ভাগ্নি যেটা হবে সেটা কিন্তু জামাইবাবুকে রিটার্ন দেবো না, দিদিকে রিটার্ন দেবো, ভাগনা ভাগ্নি দেবো না। এই নিয়ে কথা কাটাকাটি হয়। হয়ে আমার হাজবেন্ড বিয়ের পরে ঠিক করলো আমাকে নিয়ে পুরী ঘুরতে যাবে। আমার শ্বশুর শাশুড়ি যেতে দিল না, বললো তুই তোর বন্ধুদের সঙ্গে ঘুরতে যা। বিয়ে 2 মাস আমি শ্বশুর বাড়িতে ছিলাম। 2 মাসের মধ্যে আমার হাজবেন্ড আমাকে রেখে 2 জায়গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে গেল, আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। এবার 13ই আগস্ট যখন দ্বিতীয়বার ও বেড়াতে গেল, আমি ওকে বললাম এমনি তো অত্যাচার হয়, আর তুমি রেখে চলে গেলে আরো অত্যাচার বাড়ে, আমাকে মার বাড়ি রেখে আসো। বললো তাহলে মা এসে তোমাকে নিয়ে যাক, আমি দিতে যেতে পারবো বলে আমার মা এসে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই যে আনারস খাইয়ে দিয়েছিল দিদি, আমার ব্লিডিং চালু হয়ে যায়। আমি ব্লিডিং চালু হয়ে যেতে আমার হাজবেন্ডকে ফোন করছি, ওর ফোনে কিছুতেই ফোন লাগছে না বলে আমার ওখানে ডাক্তার এনেছিল। ডাক্তার বলছে এই কেসে তো আমি হাত দেবো না, আর আমি তো গাইনোলজিস্ট নয়, যার হাতে পেশেন্ট তাকে দেখালে সুবিধা হয়। আমার মা আমার শ্বশুরমশাইকে ফোন দেয় যে দাদা জামাইকে ফোন লাগছে না, নতুন জায়গা, ওখানে আমরা চিনি না, আমি কি মেয়েকে নিয়ে যাবো, আপনি একটু হসপিটালটা দেখিয়ে নিয়ে গেলে ওখানে তাহলে ডাক্তার দেখিয়ে নিয়ে আসতাম। উনি বললেন আমি পারবো না, ওসব আমার বিষয় না বলে তারপর আমার হাজবেন্ডকে ফোন করা হলো। আমার হাজবেন্ড বললো কি আমার এদিকে ভেসেল বন্ধ হয়ে গেছে, আমি যেতে পারবো না। কিন্তু সেই রাতেই আমার হাজবেন্ড ফিরে এসেছে, এসে বাবা মার সঙ্গে আলোচনা করে পরের দিন ফোন করছে আমি চলে এসেছি মা, আপনি ওকে দিয়ে যান বলে আমাকে 16ই আগস্ট আমার মা আমাকে বিকেলবেলা শ্বশুর বাড়িতে নিয়ে আসে। একটু পরে ফোন করছি, একটা লাইভ চলছে, লাইভটা শেষ হোক, আর তোমাকে বিলটা পাঠাচ্ছি, আর তুমি তারপরে আমাকে মুদিখানাটা দিয়ে যেও। হ্যাঁ, বাজার করেছো? আচ্ছা অফিসে পাঠাও বাজারটা। আচ্ছা ঠিক আছে কি নাম ভাইটার? রাম, ঠিক আছে আচ্ছা। এবার 16ই আগস্ট আমার মা বিকেলে নিয়ে আসে, আমার হাজবেন্ড বাড়িতে ছিল না, আমি এসে ফোন করলাম যে মা দিতে এসেছে। ও আসলো, এসে আমার মায়ের সঙ্গে সেই বাচ্চা নষ্টর বচসা করছে, বলছে ওর ব্লিডিং হয়েছে, একটা ক্লট ভেঙে গেছে, বাচ্চার একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে, ওই বাচ্চা রাখবো না, নষ্ট করে দেবো। মা বলছে তুমি তো আগে ডাক্তারখানায় নিয়ে যাও, দরকার হয় আমাকেও সঙ্গে নিয়ে চলো, যদি বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে রাখা মানে তো আমার মেয়েরও কষ্ট, তাহলে ও বাচ্চা থাকবে না, কিন্তু যদি বাচ্চা ঠিক থাকে তাহলে আমরা নষ্ট করবো না বলে ওই নিয়ে একটু বচসা হয়ে থেমে যাওয়ার পরে ডাক্তারবাবুকে ফোন করা হলো। ডাক্তারবাবু বললো আজকে তো আমি বসবো না, কালকে 17 তারিখে সন্ধ্যেবেলা বসবো, ওকে নিয়ে আসো। আর ব্লিডিং হবে না কি হবে, ওকে তো গার্ডের মেডিসিন দিতে হবে, তুমি তো আমার কাছে এসেও বাচ্চা নষ্ট করে বলে বচসা করেছো, সেভাবে মেডিসিন দেওয়া হয়নি, ওকে গার্ডের মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে। বলার পরে আবার সেদিকে 16 তারিখে রাত্রিবেলা এমন ঝামেলা চালু করলো, রাত্রি 11টা সাড়ে 11টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হলাম মা আর আমি। কারণ এটা কত সালের কথা বলছো? 2022-এ 16ই আগস্ট রাত্রিবেলা 11টা বেরিয়ে গিয়ে বাইরে খুব কান্নাকাটি করলে প্রতিবেশীরা থানায় আশ্রয় নিতে বলে, সামনেই থানা, 5 মিনিটের হাঁটা পথ। আর থানায় গিয়ে পুলিশকে সব জানানোর পরে পুলিশ এসে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে নিয়ে গেল। শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে গেল যে বৌমাকে আর বৌমার মাকে যদি কোনো রকম ডিস্টার্ব করে রাতে পুলিশ এসে তুলে নিয়ে যায়। করে ওরা তারপরে আমার শ্বশুরমশাই থানায় যায়, ওনারা গিয়ে পুলিশ বাবুদের সঙ্গে কি কথা হয় আমি জানি না, আমাকে রাত্রি 1টা-1:30টার দিকে স্যার ফোন করে বলে তুমিও তো অন্তঃসত্ত্বা, তোমার ব্লিডিং হচ্ছে, তোমার চিকিৎসা নিতে হবে,
ও মুচলেখা দিয়েছে, তোমার প্রতি আর কোনো ভুল করবে না, তোমার সুচিকিৎসা নেবে, তুমি ওকে সকালে এসে ছাড়িয়ে নিয়ে যাও, নাহলে সকাল 10টা বেজে গেলে বড়বাবু ওকে কোর্টে চালান করে দেবে। আমি স্যারের কথা মতো সকালে গিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাকে সন্ধ্যেবেলা ডাক্তার দেখালো, কিন্তু আমার ওই ব্লিডিং হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে, আমাকে কোনো মেডিসিন কিনে দিল না। আমি যখন বারবার প্রতিদিন দিনের পর 4-5 দিন ধরে মেডিসিন চাইছি, আমাকে খালি বলে টাকা নেই। শ্বশুর বলে ডাক্তার, পুলিশ তো ডাক্তার দেখাতে বলেছে, মেডিসিন কি কিনে দিতে বলেছে? বলি আমার একটা ন্যাপকিন নেই, পেটের যন্ত্রণায় ছটফট করছি, এই করে করে আমি অসুস্থ বোধ করছি, আমাকে কেউ ওই বাড়িতে দেখছেও না। তখন আমি আমার মাকে ফোন করি, আমার মা যায়, গিয়ে আমাকে নিয়ে চলে আসে বাবার বাড়িতে। বাবার বাড়িতে নিয়ে আসার আগে আমি আরেকবার দাসনগর থানায় গিয়েছিলাম দেখা করতে। আমি বলি স্যার আমাকে তো এরকম মেডিসিন কিনে দিচ্ছে না, আমার কোনো যত্ন নিচ্ছে না, কি করবো? না, ও ছেলেকে এত করে বুঝালাম, যদি না বোঝে তাহলে ছেলে ভালো নয়, তুমি কষ্ট পাচ্ছ, তুমি মায়ের সঙ্গে মার বাড়ি চলে যাও, চলে গিয়ে তুমি দরকার হয় ডিভোর্স দিয়ে দাও ওকে, আমরা কিছু করতে পারবো না। আমি ওই অবস্থায় বাবার বাড়ি চলে গেলাম, ব্লিডিং হচ্ছে। ডাক্তারবাবু বলে দিল যে ওর যদি মেডিসিন ট্রিটমেন্ট না পড়ে, ওর যদি যত্ন না হয়, আর একটা যদি ক্লট চলে যায়, বাচ্চা থাকবে না। সবে 1 মাস 17 দিনের মতো বয়স, তো ওটা হচ্ছে এমনি যেমন ব্লাড লস যায় সেভাবে ওটা নষ্ট হয়ে যাবে। আমি বাপের বাড়ি চলে গেলাম, সেখানেও ক্লট গেল, নষ্ট হয়ে গেল। আমি ওদেরকে ফোন করে জানালাম, ওরা তোমাদের ব্যাপার তোমরা বোঝো, আমরা জানি না বলে 2022-এ 1 সেপ্টেম্বর আমার হাজবেন্ড আমাদের বাড়িতে যায়। আমাদের বাড়িতে নিতে গিয়ে আমাকে নিতে যেতে এবার আমার মা আর কাকিমা সত্যি কথা বলতে দুটো কথা শুনিয়েছে, একটু ঝামেলা হয়েছে যে মেয়েকে। কত সালে? 2022-এ। 2022 সব হচ্ছে? হ্যাঁ 2022-এ হচ্ছে 1 সেপ্টেম্বর। এবার ঝাড় দেওয়ার পরে আমার মা একটু টিফিন করতে গেল, যে মেয়ে জামাই আছে ওরা কথা বলো, আমি টিফিন করি, জামা হাজার খারাপ হলেও জামাই বাড়িতে এসেছে। এবার আমার মা যে টিফিন করতে গেছে, ওরা ওই যে আমার বাবার জায়গা জমি ভাগ চাইতো বলে, আমাদের একটা মহামাডান এলাকায় জায়গা আছে বাবাদের 4 ভাইয়ের, জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে বলে জায়গাটা বিক্রি করে দেবে। আমার মা বললো আমাদের তো চাষের জমি 1 বিঘা আছে, আমাদের গ্রামে বেশি দাম নয়, 4 লাখ টাকার মতো বিঘা, ওই জমিটা নিয়ে তোমরা টানাছেড়া করো না, যে আমাদের বাগানটা বিক্রি হয়ে যাবে, ওখান থেকে আমরা 1,03,000-এর মতো টাকা পাবো, সমস্যা মিটে, ওটা বিক্রি হলে ওই টাকাটা আমরা আমাদের মেয়েকে দিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল। ও বাবা, আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি সেটা বলে পাঠিয়েছে 3 লাখ টাকা, 30 লাখ। আমাকে বলছে তোমার মা নাকি আমার মাকে বলেছে জায়গা বিক্রি করে 30 লাখ টাকা দেবে। আমি দিদি তখন তেড়ে উঠেছি, আমি বলি আমার দাদু আমার বাবাদের 5 ভাই বোনের জন্য 30 লাখ টাকা সম্পত্তি রেখে যায়নি, আর আমার মা জায়গা বিক্রি করে 30 লাখ টাকা দেবে বলেছে। তোমার মাকে যখন বলেছে আমি তো সামনে ছিলাম, তাহলে তুমি তো আমাকে নিতে আসোনি, টাকা নিতে এসেছো, আমি বাড়ি যাবো না, তুমি তাহলে চলে যাও। বলার পরে তবুও আমাকে নিয়ে আসতে চাইছিল, ওকে আমার মা বাপি কাকিমারা বললো যে তুমি বাবু বাড়ি যাও, এভাবে একটা সংসার হয় না, আবার নিয়ে যাবে, আবার বাচ্চা আসবে, নষ্ট করবে, এই করে আমাদের মেয়ের ক্ষতি হয়ে যাবে। দুপক্ষ বসে একটা মীমাংসা করে মেয়েকে বাড়ি নিয়ে যাবে। ও বললো ঠিক আছে বলে বাড়ি আসে, আর এসে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি। না যোগাযোগ রাখতে আমি ফোন করলেও রিসিভ করে না। শেষে আমি আমার শ্বশুরমশাইকে ফোন করলাম, শ্বশুরমশাইকে ফোন করতে বলছে না তোমাকে নিয়ে আমরা ঘর সংসার করবো না, তোমাকে আমাদের পছন্দ নয়, ছেলের পছন্দে বৌমা হয়েছিলে তুমি। আমি বলছি কিন্তু বিয়ের আগে আমি যে 5-6 বার গেলাম, তখন তাহলে আপনারা বললেন না, আমাদের বাড়িতে আসলেন, আপনারা এসে বিয়ে 3 পান ঠিক করে গেলেন, আর এখন আমাকে তো বাড়িতেও কালো বুড়ি মোটা এসব বলে গালাগালি দেন। কিন্তু আপনারা তো পুষ্টি বিচার করে দুজনের পুষ্টি দেখে বিয়ে করেছে, ছেলে বিয়ে দিয়েছেন, আপনার ছেলে আমার থেকে 2 বছরে বড়। হচ্ছে এত কথা শুনতে চাই না, তোমার সঙ্গে কোর্টে দেখা হবে। বাধ্য হয়ে আমি হচ্ছে সেপ্টেম্বর মাসের 9 তারিখে আমাদের মহিলা থানায় যাই, উলুবেড়িয়া মহিলা থানায় গিয়ে ম্যাডামকে সবকিছু জানালাম। আমি তো এবার এই কেস টেসের সম্বন্ধে কিছু বুঝি না। এবার জানানোর পরে ওই দিন এবার আমি সকাল থেকে গিয়ে বসেছিলাম, আমাদের ওখানে 2টো নাবালক মেয়ে ধর্ষণ হয়েছিল, ওই ইনভেস্টিগেশনে ম্যাডাম বেরিয়ে গিয়েছিল। ম্যাডাম সন্ধ্যের সময় আসলো, এসে বলছে তুমি এর আগেও 2 দিন এসে ফিরে গেছো অসুস্থ শরীর নিয়ে, তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে ফোন করেছিল যে আমাদের অসুস্থ মেয়েটা বারবার যাচ্ছে ফিরে আসছে, আপনি ওর হচ্ছে FIR-টা নিচ্ছেন না কেন? তখন হচ্ছে বললো তুমি এই জায়গায় সই করে দিয়ে চলে যাও, আমি সব রেডি করে রেখে তোমায় 1 সপ্তাহ পরে খবর দেবো, কারণ সারাদিন কেটে গেছে। আমিও সই করে দিয়ে চলে এসেছি সরল মনে। এবার আমি যে লেখাটা নিয়ে গেছিলাম, ম্যাডাম সেই লেখাটার ভিত্তিতে FIR করেননি, উনি ওখানে একজন থাকেন, ওনাকে দিয়ে লিখিয়েছেন। লিখিয়ে আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে কেস হয়, বধূ নির্যাতন 307 ধারা এইসব, তারপরে এই যৌতুকের যা কেসগুলো হয় এই কেসগুলো করে। এবার আমি 1 সপ্তাহ পরে গিয়ে ওই FIR কপিটা আমি যখন হাতে পাই, হাতে পেয়ে নিয়ে বাড়ি চলে আসি। এখানে এসে যখন সবাইকে দেখাচ্ছি বলছে 307টা মানে অ্যাটেন্ড টু মার্ডার। আমি তখন ম্যাডামকে জানালাম ম্যাডাম আমাকে মারধর করেছে ঠিকই, কিন্তু মারধর আর অ্যাটেন্ড টু মার্ডার বিষয়টা তো সম্পূর্ণ আলাদা, আমাকে তো কোর্টে প্রমাণ করতে হবে। আমার কাছে তো কিন্তু আমাকে এমনি মারধর করেছিল, আমাকে মেডিসিন এনে দিয়েছে, খেয়েছি হচ্ছে, কিন্তু আমার কাছে তো ডাক্তারি সার্টিফিকেট নেই। বললো তাহলে
লিখিত জমা দাও বলে, তোমার কাছে সার্টিফিকেট নেই বলে লিখিত জমা দিতে হচ্ছে 307 ধারাটা উঠে যায়, খারিজ হয়ে যায়। এবার বধূ নির্যাতন কেসটা চলছিল। কেস চলতে চলতে আমার হাজবেন্ড জামিন নেওয়ার পরে, পুজোর পরেই 2022-এ আমাকে ফোন করে বলছে কেস করে তুমি কি পেলে, আমি কি পেলাম, হচ্ছে যা হওয়ার হয়েছে আর কিছু হবে না, তুমি বাড়ি চলে এসো, কেস তুলে নেবো। আছি না, এভাবে হবে না, দুপক্ষ একটা যেহেতু সমস্যা বেড়ে গেছে, মীমাংসা করে আমাকে বাড়ি নিয়ে চলো বলে বললো ঠিক আছে বলে আমাকে বারবার দীঘাপুরি ঘুরতে যাওয়ার জন্য বলে। আমি বলি না, কেস চলছে, আমি তোমার সঙ্গে না, তুমি তো আমার বউ, আমার অধিকার আছে, আর থাকলেও আমি আগে শ্বশুর বাড়িতে যাবো, তারপরে ওখান থেকে তোমার সঙ্গে সব জায়গায় যাবো, এখান থেকে চোরের মতো এভাবে যাবো বলার ওই রকম বলে বলে এবার আমার কাছে ওর একটা 20,000 টাকার বিল ছিল। আমি ওকে ডাকিয়ে ওকে বিলটা উলেবেরিয়ায় দিয়ে গেলাম। আমি কেন সোনা দোকানে বিলটা ল্যাপস হয়ে যাবে, 6 মাস হয়ে যাচ্ছে। ও বিলটা নিয়ে আসলো, আর ও আমার কাছে খুব মন খারাপ করলো যে আমি বাড়ি নিয়ে যেতে চাই। আমিও অনেক কষ্টে নিজের মনকে ঠিক করলাম যে যে সন্তান চলে গেছে সে তো আসবে না, কিন্তু আমাদের ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তখন জানুয়ারি মাসের 5 তারিখে আমাদের উলেবেরিয়া মহিলা থানার ওখানেই নদীর ধারে দেখা করলাম। দেখা করে দুজনে বসে কথা হলো। ও আমাকে বলছে তুমি বাড়ি ফিরে যাবে, তোমার কি কিছু ডিমান্ড আছে? মানে শ্বশুর বাড়িতে সংসার করতে গেলে ডিমান্ড দেখে সংসার হয় না, ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে সংসার করতে হয়। আমি সেভাবেই সংসার করতে চাই। কিন্তু আমি বিয়ের আগে একটা জব করতাম, তোমরা আমাকে জব ছাড়িয়ে দিয়েছো তোমাদের বিজনেসে লাগানোর জন্য, আর আমার হাতে চালানা পয়সাও দাও না। 10 টাকা দুধের জন্য তোমার বাবা মারতে পেরে যায়। তারপরে কি হলো বলে ওই হয়ে এসেছে, তাহলে আমাকে চাকরি করতে দিতে হবে, আর রেজিস্ট্রির যে কথা ছিল আমাকে রেজিস্ট্রি করে বাড়ি নিয়ে যেতে হবে। এছাড়া আমার আর কোনো ডিমান্ড নেই। তোমার কিছু ডিমান্ড আছে? না, এত কিছু হয়ে গেছে, তুমি আমার বাবা মাকে দেখবে তো? আমি তারা যা ভুল ভ্রান্তি করেছে যদি ক্ষমা করে দিয়ে আমাকে ভালোবেসে কাছে টেনে নেয়, আমিও আমার মা বাবা ভুল করলে কাছে টেনে নিতাম না, আমিও টেনে নেবো। বললো ঠিক আছে, জানুয়ারি মাসের 15 তারিখে দুজনের উকিলবাবু দিয়ে মীমাংসা করে তোমায় বাড়ি নিয়ে যাবো। এবার জানুয়ারি মাসের 8 তারিখে ও আমাকে খিরাই ফুলবাগানে ঘুরতে নিয়ে যায়। বারবার বলছে বলে আমি হচ্ছে 2-1 জনের সঙ্গে আলোচনা করলাম, বলছে দুজনের যদি না মনের মিল থাকে সেখানে সংসার হয় না, পুরী দীঘা যেতে হয় না, খিরাই ফুলবাগান দিনের বেলা ঘুরে আয় বলে। দিদি আমি সকালে ওর সঙ্গে গেলাম, সারাদিন ঘুরলাম। বিকেলবেলা সন্ধ্যের সময় ও আমার মাকে ফোন করে বললো মা, বাবাকে বোয়ালিয়া এগিয়ে আসতে হবে না, আমি অনেকদিন যাইনি, আমি হোটেলে খাওয়া দাওয়া করে আর ভাই আছে বাড়িতে, ভাইয়ের জন্য খাবার দাবার কিনে নিয়ে ওকে বাড়ি দিয়ে আসবো। মা বলে ভালো কথা, রাত করবে না। তো বাবা সন্ধ্যেবেলা শীতকাল 7টার সময় ও গাড়ি 70-80-তে তুলে আমাকে হাঁ করে নিয়ে চলে আসছে। কোথায় নিয়ে যাচ্ছে বলেনি। যখন হচ্ছে 5 লাখ টপকে এসেছে, আমি তখন ভয় পেয়েছি। কোথায় নিয়ে যাচ্ছ? না, তোমায় চেনা জানা জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু বলেনি। বলে আমাকে এতে আলমপুর যখন নিয়ে চলে এসেছে, আমি ভয়ে না বাঁচা বলে চিৎকার করে ফেলেছি। পুরোনো কথা মনে পড়ে গেছে, সারাদিন ঘুরলাম, কোথায় নিয়ে যাচ্ছে বলেনি। পাবলিক ওখানে আটকে দেয়, দিতেই ও ফট করে আমার হাতে একটা সোনার আংটি ছিল, আংটি, মোবাইল ফোন আর মানি পাস কেড়ে নেয়। মোবাইল ফোনটা ওরই, আমার ফোন খারাপ হয়ে গেছিল, ওর পুরোনো ফোন দিয়েছিল। এবার হচ্ছে কেড়ে নিয়ে বলছে তুই যদি হেঁটে যেতে পারিস যা, নাহলে যে যার বুঝবি। এবার পাবলিক আটকে দিয়ে সাকরাই থানার পুলিশকে ডাকে। পুলিশ এসে সমস্ত কিছু শুনে কেসের কাগজপত্র দেখে বলছে দেখ তোরা সংসার করবি, খুব ভালো কথা, এখন যদি তোকে থানায় নিয়ে যাই তোকে জেল খাটাবে 8 দিন 10 দিন। তুই হাই রোডের ওপরে যতই তোর বিবাহিত বউ হোক তাকে টর্চার করেছিস, ওর থেকে ওকে বাসে তুলে দিচ্ছি, ও বাড়ি যাক, আর তুই বাড়ি যা, মীমাংসা করে 15 তারিখ বাড়ি নিয়ে যা। ও আর 15 তারিখে আমাকে বাড়ি নিয়ে যায়নি। আমার মাকে ফোন করে বলছে ওর বলছি এর আগের দিন একটা অ্যাপ্লিকেশন লেখা হয়েছিল না, পিয়ালি বলে, ওর অ্যাপ্লিকেশনটা কোথায়? ও সই করবে? হ্যাঁ, বাহাতের উপরে, একদম উপরে তাক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলো, তারপরে বল। বলে ও আমায় বাড়ি নিয়ে গেল না। মাকে ফোন করে বলছে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন, ওর ভবিষ্যৎ আছে, ওকে আমি নিয়ে আসবো। এই বলে ওই বধূ নির্যাতনের কেসটা চলছিল। এবার ও আমাকে নিয়ে যায়নি, আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। শেষে আমি বাধ্য হয়ে হচ্ছে মেনটেনেন্স কেস করলাম। মেনটেনেন্স কেসে চিঠি পেয়েছে ও। এবার এই 2023-এর জুন মাসে আমি আমার হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করি, কারণ আমি যেহেতু গ্রামে থাকি, এবার আমি হোস্টেলে থাকতাম, ডিউটি করতাম, সবাই অতটা বিয়ে হয়ে গেছে জানে না। এবার অনেকে ছেলের জন্য বাড়িতে বলছে, মা বাবাও চাইছে মিটিয়ে নিয়ে আমাকে বিয়ে দিয়ে দেবে। এবার একটা হচ্ছে স্কুল টিচার বলেছিল, এবার সে ছেলেটা বিয়ে করতে চাইছে, কিন্তু তার বাবা বলছে না তুমি সরকারি চাকরি করো, পরে সমস্যা হবে, ও ডিভোর্স নিয়ে আসুক তারপরে হবে। এবার আমি আমার হাজবেন্ডকে জানাতে ও বললো ঠিক আছে বলেও আবার ঠিক করলো যে না আমরা ওখানে না বলে দাও, আমরা সংসার করবো।
আমরা পুনরায় সংসার করবো, কিন্তু কেস থাকলে বাবা মা তোমাকে বাড়িতে ঢুকতে দেবে না, কেস তুলে নিয়ে আমরা সংসার করবো বলে কেস তুলে নিল, জজ সাহেবের কাছে লিখিত জমা দিল, আমরা পুনরায় সংসার করতে চাই বলে আমাকে ও বিয়ের আগে দিদি, বিয়ের আগে সরি বিয়ের পরে হচ্ছে ফুলসজ্জা একটা সোনার আংটি আর একটা নোয়া দিয়েছে। তোমার তো কোর্টে কেস চলছে। না, কেস উঠে গেছে। উঠে গেছে, এরপর থেকে বলো কোর্টে কেসটা উঠলো কেন? ওই তো আমাকে সংসারে ফিরিয়ে নিয়ে যাবে বলে জজ সাহেবের কাছে। এই পিয়ালি, পিয়ালি, আমি দিয়ে দিই। হ্যাঁ, পিয়ালিকে দেখো তো। এই নাও অ্যাপ্লিকেশন পড়ো, পড়ে তারপরে সই করবে। ভালো করে পড়বে, ভুল হলে বলবে, কোথাও কিছু লেখা বাকি থাকলে বলবে। জজ সাহেবের কাছে লিখিত জমা দিল যে আমাকে জজ সাহেব ডাকলো, আপনারা কি সংসারটা করতে চান? আমি বললাম হ্যাঁ স্যার, আমরা সংসারটা করতে চাই বলে কেস উঠে গেল। আমাকে 18 জুলাই রেজিস্ট্রি করে বাড়ি নিয়ে যাওয়ার কথা, 16 জুলাই পর্যন্ত আমার সঙ্গে ফোনে ভালো ব্যবহার রাখলো, তারপরে আর বাড়ি নিয়ে যাচ্ছে না। এবার আমি বলছি আমাকে না নিয়ে গেলে আমি কিন্তু ওখানে যাবার আমার রাইট আছে, আমি জোর করে কিন্তু বাড়িতে যাব, একটা কাজ তৈরি হবে, ভালো হবে, ওর থেকে তুমি আমাকে নিয়ে চলে যাও। ও নিয়ে যায়নি, আমাকে বলে তুমি আসলে আমি থানা ফানা সব সাল্টে রেখেছি, তোমাকে পুলিশ তুলে নিয়ে যাবে, এইসব ভয় দেখাতে থাকে। আমি বাধ্য হয়ে এই 28 আগস্ট আমাদের এতে ওই দাসনগর থানায় যাই, গিয়ে বড়বাবুকে জানাই। বড়বাবুকে জানাতে বলছে দেখো শ্বশুর আমাদের তো তুলে দিয়ে আসার রাইট নেই, কিন্তু তুমি শ্বশুর বাড়িতে যেতে পারো, আর এই তো এখানে জর্জের এতে সার্টিফিকেটে লেখা আছে সংসার করবে, তাহলে ওরা নিয়ে যাচ্ছে না, তুমি নিজে যাও, আমি জিডি করে দিচ্ছি, আর তোমাকে যদি মারধর করে টর্চার করে থানায় ফোন করবে, আমি তো সবসময় থাকি না, আমার পার্সোনাল নাম্বার দেওয়াও সম্ভব নয় বলে থানার নাম্বার দিল। আমি শ্বশুর বাড়িতে গেলাম, যে আমাদের একতলায় গ্রাউন্ড ফ্লোরে লেদ কারখানা আছে আমার হাজবেন্ডের। আমি যখন দোতলায় গিয়ে উঠলাম, আমার দিদি শাশুড়ি কে কে করছে, আমি বলি আমি, তা তুই এসেছিস কেন? খুব অশ্লীল ভাষায় গালাগালি করছে। আমি তখন বলি গালাগালি করবে না ঠাম্মি, তোমার ছেলে বা নাতি বা বৌমা ওরা আমাকে সংসারে ফিরিয়ে নিয়ে আসবে বলে কেস ফিরিয়ে নিয়েছে, আনছে না, ওই জন্য আমি একা একা এসেছি, না তোকে আমরা নেবো না বলে চুক্তি করছে। দোতলা থেকে আমার শাশুড়ি বেরিয়ে এসে তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে দিচ্ছে, তার মানে আমায় টর্চার করলে যাতে পাশ থেকে কেউ দেখতে না পারে। শ্বশুর আমাকে খুব ধাক্কা ধুক্কি মারছে নামিয়ে দেওয়ার জন্য। 3 তলা থেকে আমার হাজবেন্ড নেমে আসলো, নেমে এসে আমার হাজবেন্ড আমার শ্বশুর মশাইকে বলছে বাবা তুমি ওকে কিছু বলবে না, মারবে না। বলার পরে ও আমাকে ধাক্কা দিয়ে বার করে দিতে চাইছে, তো আর দাসনগর থানায় ও নিজেও ফোন করছে আমার বউ বাড়িতে এসেছে, আপনারা আসুন। ওকে এবার কি বলছে আমি জানি না, তার ফোনটা কেটে ও আমাকে ধাক্কা মেরে বার করে দিয়ে টেনে হিজড়ে সিঁড়ি দিয়ে এমন নামিয়ে দিয়েছে, আমার এই এখান থেকে হাঁটু পর্যন্ত চোট পেয়েছি। 28 আগস্ট চোট পাওয়ার পরে আমি 2023, হ্যাঁ 2023 28 আগস্ট আমি চোট পাওয়ার পরে আমার ফোনটাকে ফেলে দিয়ে সুইচ অফ করে ফেলেছিল, আমি কিছু রেকর্ডিং করতে পারিনি। এবার শেষে ফোনটা অন করে থানায় ফোন করি যে আমাকে এরকম মেরেছে, আর মেরে আমার হাজবেন্ড কোথায় বাইক নিয়ে বেরিয়ে গেছে আমি জানি না। তখন কিছুক্ষণ পরে পুলিশ ফোন দিয়ে বলছে ও থানাতেই চলে এসেছে, আপনিও চলে আসুন বলে আমি থানায় গেলাম। থানায় যাওয়ার পরে আমার শ্বশুরও থানায় চলে গেছে, বসিয়ে রাখলো, বললো আরটিও স্যার আসুক, আসার পরে তোমাদের কথা সব শুনবে বলে আরটিও স্যার আসলো, এসে আমার কথাগুলো সব শুনলো, শুনে বলছে তুমি কি চাইছো? আমি সংসার করতে চাই, কারণ আমার সেখানে বিয়েটাও ভেঙে দিল, আবার আমাকে সংসারে ফিরিয়ে নিয়ে যায় বলে কেস তুলে নিল, সংসারে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমি সংসার করতে বলে, কিন্তু ও যদি না করতে চায় আমরা কি করব এরকম বলছে। আমি কেন, প্রশাসন তো ব্যবস্থা নিতেই পারে, না তোমাকে তাহলে কোর্টে কেস করতে হবে। আমি বলছি সবার আগে থানা পুলিশ না পারলে কোর্ট, আমার পক্ষে এই কেস করেছিলাম, আর কোর্টে যাওয়া সম্ভব নয়, আমি একজন মেয়ে ছেলে, আমি কি করে কোর্টে যাব? বলার পরে বলছে ঠিক আছে ওর সঙ্গে কথা বলো। তারপরে ওনাদের দুটো কি চুরির কেস এসে গেল, আরটিও বাবু বেরিয়ে গেলেন, বললো এসে কথা বলবো। রাত্রি 8টা সাড়ে 8টা বেজে গেল, পুলিশ আমাদের বাড়ি পাঠিয়ে দিল, বললো তোমরা তোমার মা বাবার সঙ্গে তুমি শ্বশুর বাড়িতে চলে যাও, এই বাবার বাড়িতে চলে যাও বলে। রাত্রেবেলা আমার হাজবেন্ড একটা মিথ্যে অভিযোগ নিয়ে নাকি থানায় গিয়েছিল, আমাকে রাত্রি 11টার দিকে পুলিশ ফোন করে বলছে তোমার নামে ও তো মিথ্যে অভিযোগ এনেছে, ও এসে বলছে ও আমাদের বাড়ি থেকে অনেক টাকা নিয়ে পালিয়ে এসেছে, টেবিল ভেঙে দিয়েছে, গিয়ে আমার ঠাকুমাকে মেরে হাত ভেঙে দিয়েছে, কিন্তু বুঝতে পারছি ব্যাপারটাই মিথ্যে, কারণ তুমি যদি ওই রকম করতে তাহলে থানায় পুলিশকে জানিয়ে জিডি করে যেতে না, কিন্তু ও যদি ফট করে তোমার নামে কেস করে দেয় সেক্ষেত্রে মিথ্যে দিয়েই কেস হয়, আমাকে তো কেস করতে হবে, আপনি একটা লিখিত কালকে জমা দিয়ে যাবেন ওদের বিরুদ্ধে বলে। আমি পরের দিন গেলাম লিখিত, তার আগে আপনি আপনাদের উলেবেড়িয়া হসপিটালে ডাক্তার দেখিয়ে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আসবেন আপনার যা যা হয়েছে বলে। আমি উলেবেড়িয়া হসপিটালে গেলাম, যেহেতু দাসনগরের কেস ওরা দেখলো না, বললো আপনি হাওড়া সদর হসপিটালে যান। আমি থানায় জানালাম, বললো ঠিক আছে এখানে চলে আসুন।
এখানে লিখিত জমা দিলাম, দেওয়ার পরে ওনারা আমাকে লিখে দিল, আমি হাওড়া একটা হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে সেই ডাক্তারি সার্টিফিকেট জমা দিয়ে পরের দিন আবার সেদিনও সন্ধে হয়ে গেছে, পুলিশ আমাকে বাড়ি পাঠিয়ে দিল, বললো আমাদের প্রত্যেক শুক্রবারে একজন লয়ার আসে, আমরা তো মীমাংসা করি না, উনি মীমাংসা করেন, সেদিনে আসবে বলে শুক্রবারে আমিও গেলাম। যাওয়ার পরে আমার হাজব্যান্ড আসেনি, ওকে ফোন করে ডাকলো। আমার হাজব্যান্ডকে আমাকে জিজ্ঞেস করলো, আমার ওই লয়ারটা সরকারি উকিল, তুমি কি চাও? আমি সংসার করতে চাই। বলছে ও যদি না সংসার করতে চায় তাহলে আবার বধূ নির্যাতনের মেনটেন্যান্সের কেস করতে হবে। আমি বলছি আমি তো কেসে যেতে চাই না, আমি সংসার করতে চাই, এই তো কেস করে কেস চললো, কেস দীর্ঘদিন লং টাইম চলবে, ঠিক আছে ও আসো বলে আমাকে বাইরে বসিয়ে রাখলো। আমার হাজব্যান্ড আসলো, হাজব্যান্ডের সঙ্গে ভেতরে কি কথা হলো আমি জানি না, কথা হয়ে যাওয়ার পরে আমাকে ডাকলো, ডেকে বলছে ও তো সংসার করবে না বলছে, ও বলছে 1-1.5 লাখ টাকা দিয়ে ডিভোর্স করিয়ে নেবে। আমি তো ডিভোর্স নেবো না, আমাকে সংসার করবো বলে কেস তুলিয়ে নিয়েছে, আমার অন্য জায়গায় বিয়ে ভেঙেছে। তখন আমাকে সেই লয়ারটা বলছে আপনিই বা একটা বিয়ে ভাঙেনি আরেক জায়গায় বিয়ে ঠিক করেছেন কেন? বলছি বিয়ের 2 মাস পরেই আমাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, বাবা মা কি সারা জীবন? আর বাবা মাকে মানুষ ছেলের কথা বললে তারা তো ছেলে মেয়ের ভবিষ্যৎ দাঁড় করানোর জন্য উঠে পড়েই লাগবে। আমি তো বিয়ে ভাঙার আগে কোথাও বিয়ে করিনি, ওকে জানানো হয়েছে, ও আমাকে নিয়ে সংসার করবে বলে সেই বিয়েটাও ভেঙেছে। এখন আমি আর অন্য একজন মেয়ে, এই 1 বছরে আমি 2-3 বার ধাক্কা খেলাম, আমাকে জানুয়ারি মাসে নিয়ে আসবে বলে নিয়ে ঘুরে নিয়ে আসেনি, আবার এবারে নিয়ে আসবে বলে কেস তুলে নিয়ে আনেনি। এখন আমার কিন্তু জেদ বেড়ে গেছে, আমি ওখানেই সংসার করব বলছে। আর আমি তখন রাগ করে ওই দিন বলেছি দিদি, আর আমাকে নিয়ে না সংসার করলে তাহলে আমাকে 40 লাখ টাকা দিতে হবে, কারণ ওই 1-1.5 লাখ টাকায় কি হবে? আমার ভবিষ্যৎ হবে, আমার অন্ন বস্ত্র বাসস্থান হবে, তাহলে টাকা দিতে হবে না? ও অন্ন বস্ত্র বাসস্থান করে দিই। বলছে আমি দিতে পারবো না, আমি কি করে দেবো, আমি দেউলিয়া হয়ে গেছি। আমি বলছি বিজনেস দুবো, আমার বিয়ের সময় যা ছিল তার থেকে এখন 3 গুণ হয়ে গেছে, আমি গিয়ে দেখে এসেছি, আর হচ্ছে তুমি দেউলিয়া হয়ে গেছো বলে। তারপরে উকিলটা ওকে বলছে ঠিক আছে তুই চলে যা, তোরা ও বলে ও বাড়ি চলে গেল। আমাকে খালি বুঝোচ্ছে ওই দিয়েই ডিভোর্স করে নাও, ডিভোর্স করে নাও। আমি তো ডিভোর্স দেবো না। তখন আমি এমনি বলেছি যে আমি কিন্তু হচ্ছে যা কিছু আছে এই মহিলা সমিতি, সমাজসেবিকা, এই সমস্ত কিন্তু কিছু করব, আর আমি একা যাব না, কারণ একা গিয়েছিলাম আমাকে মারধর করেছে। পরে বলছে তুমি যা ভালো বলছো করো বলে এই পর্যন্ত হয়ে আছে। দিদি আমি আপনার কাছে এসেছি, আমি ওই শ্বশুরবাড়িতে ফিরতে চাই, সংসার করতে চাই, আপনি আমার সংসারটা প্লিজ করিয়ে দিন। তোমাকে কে বলতে বলেছে যে মহিলা সমিতি যাব? যুদ্ধে নামার আগে বুঝি বলতে হয় যে কোথায় যাব? হ্যাঁ, আমার সাথে লাঠি থাকবে না সুরকি থাকবে, তুমি এটা বলতে হয় বুঝি? আমি তো জানি না, রাগ করে রাগের মাথায় বলে ফেলেছি। রাগের মাথায় নিজের ক্ষতি নিজে করবে নাকি? তুমি কোন পথে অবলম্বন, কোন পথটা ধরে এগোবে, যখন দেখছো সে তোমার শত্রু, তা তুমি সেই পথটা বলে দিচ্ছ কেন? ওটা নিয়ে আমার হাজবেন্ড আর কিছু বলেনি। আমার হাজবেন্ড আবার হচ্ছে পরশুদিন যোগাযোগ করেছিল, বলছে আমি আমার সামর্থ্য যত ওইটা একজন এলো তো ওইটুকু দিয়ে আমি ডিভোর্স করে দেবো, সংসার আর হবে না দিয়ে বলে এই পর্যন্ত। তুমি এখন কি চাইছো? আমি সংসার করতে যাই। স্বামী কি করেন? আমি লেদ কারখানা আছে গ্রাউন্ড ফ্লোরে, প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিতে মোটরের কাজ হয়, ও লেবার দিয়ে কাজ করায়, যেমন শ্রীরামপুর, তারপরে বর্ধমান, তারপর সোয়ালোবে, আমাদের সব জায়গায় বিজনেস আছে। হ্যাঁ, ওইগুলো ওর বিজনেস নেই, অন্যজনের বিজনেস। কয় সন্তান ওনারা? আমার হাজবেন্ড একা। শ্বশুর বাড়িতে কে কে আছে? শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, দিদি শাশুড়ি আর আমার হাজবেন্ড থাকে। আমাদের একটাই বাড়ি, মাঝখান দিয়ে সিঁড়ি, ওই দিকটা একদিকটা আমাদের, একদিকটা আমার কাকি শাশুড়ি, 2 দেওর নিয়ে থাকেন। আমার কাকা শ্বশুর মারা গেছেন। রিলেটিভদের সাথে কেমন যোগাযোগ? রিলেটিভদের সঙ্গে যোগাযোগ বলতে আমার পিসি শাশুড়ি ছেলে মেয়েরা যোগাযোগ করে, ওরা বলে দেখো তোমাকে তো 2 দিনের চেনা পরিচয়, বিয়ের আগে থেকে 2 বছর ধরে ওদের বাড়িতে যে আসা যাওয়া করো, ওরা তো আমাদেরকে কিছু জানায়নি, উপরন্তু আমাদেরকে এদিকে তোমাকে বিয়ে ঠিক করে রেখেছে, এদিকে প্রচুর মেয়ে দেখেছে, প্রতিবেশীরাও বলে। একদিন খুব ঝামেলা হয়েছিল। এখন তুমি সংসারে উঠতে চাও, কোর্টের পেপারস কি আছে দেখি, কেস তুলেছো, কি কি কেস তুলেছো, কি কি কেস করেছো দেখি। তোমাকে পুলিশ জানিয়ে দিয়েছে যে সংসারও করবে না, বলছে তোমাকে তাহলে কেস করতে হবে, কিন্তু আমি কেসের লাইনে আর যেতে চাইছি না। কি কেস করতে বললো? বধূ নির্যাতন আর মেনটেনেন্স। প্রথমে তো থানাতে এই কেসটা ছিল। হ্যালো, প্যাকেটটা ধরে না। হ্যাঁ দিদি, টোটন ভাই বলছিলাম আমার সামনে ঘর থেকে। ও টোটন বলো। আগে একবার করেছিলাম, তারপরে সে আপনি গলা খুব ভাঙা ছিল বলে আমি আর ডিস্টার্ব করিনি। হ্যাঁ বলো।
সম্প্রতি বিয়ে থাক করেছি, একদিন আসবেন? হ্যাঁ বললাম বিয়ে থাক করেছি তো আসবেন একদিন। তার জন্যই অনেকদিন আগে নিমন্ত্রণ করছিলাম, আপনি তো সেই শুনতেই পাচ্ছিলেন না। বাহ, বিয়ের আগের নিমন্ত্রণে যেতে পারলাম না, এবার যাবো শুনেছি যখন কানে। হ্যাঁ নিশ্চয়ই। আর আমি বলছিলাম যে দিদি, কালকে গতকাল একটা ঘটনা কি আপনার কাছে গিয়েছে হাসাননগরের? কি ঘটনা? মেয়েটার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী, হ্যাঁ তার কি? নাম মাম্পি চক্রবর্তী, ওরূপে প্রিয়াঙ্কা চক্রবর্তী। আচ্ছা, এরকম কোন একটা কেসে শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে, স্বামীতে মেরেছে, এরকম কিছু একটা গিয়েছে। কেন গো? কেন? ওই মানে উনি আমার সেই জেঠি হয়, পাশের বাড়ি সেই মেনকা মেনকা বলি না, মানে যাদের বিরুদ্ধে বলছে মারধর করেছে তারা তোমার জেঠি হয়? হুম। আচ্ছা, জেঠি বলতে আমাদের রক্তের সম্পর্ক কেউই না, পাড়া প্রতিবেশী, কিন্তু সারা পাড়ার লোক জানে ওনারা কত সুন্দর ভদ্র ভালো লোক। ওই বৌমাই শুধুমাত্র এখানে থাকবে না, এখন অন্য জায়গার থেকে মানে ঘুটলিং সম্পর্ক আছে, টাকা পয়সা পাচ্ছে, এখন এই শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার, যাতে জমি জায়গা যাতে লিখে নিতে পারে ওর নামে। মারধর কি প্রকৃত হয়েছে? প্রকৃত মারধর বলতে গন্ডগোল হয়েছে স্বামীর সাথে। তা মারধর হয়েছে তো? হ্যাঁ, স্বামীর সাথে গন্ডগোল হয়েছে। স্বামী বসেছিল ওই যেটা দিয়ে সে আপনার সেই বারান্দা টারান্দা মতো না, সেই লম্বা লাঠির মতো, হ্যাঁ। ওইটা দিয়ে প্রথমে স্বামীর পাতায় পিঠে মেরেছে। হুম। ওই মেরেছে বউটাই। এবার স্বামী সারাদিন গাড়ি টাড়ি চালিয়ে এসে খাটাখাটনি করে, এবার ওনার খেয়াল যদি সহ্য করতে পারেনি, তখন ওই স্বামী ওইটা দিয়ে ওনার পিঠে কিংবা পাতায় টাতায় মেরেছে। আচ্ছা। হ্যাঁ, নিয়ে উনি আবার কেস করেছে ওনার শাশুড়ির নামে, যিনি প্রায় 70-এর কাছাকাছি বয়স, সুগারের পেশেন্ট, তার নামে কেস করেছে, আর ছেলের নামে। ও এই হলো মানে পুরো সত্যি ঘটনাটা টোটাল পাড়ার। আচ্ছা, পাড়া সবাই সাক্ষী দেবে? অবশ্যই। ওনার পাশের আশেপাশের প্রতিবেশী, ওনার যত রিলেটিভ আছে ওখানকার, হুম। তাদের কাছেও আপনি এসে শুনবেন, তারপরে আপনি জাস্টিফাই করবেন, বলে এরকম ওই ছেলেটা ওর মার কাছে যেতে যাচ্ছে না। বাচ্চারা যে কত বছর বয়স? বাচ্চারা কত বছর হবে? এই 12-13 বছর বয়স, একই ছেলে। এখন ইয়ে কোথায় আছে বউটি? বউটা কোথায় আছে জানি না। বউটা নাকি শক্তিনগরে ভর্তি ছিল, মহিলা থানায় নাকি কেস করেছে, তারপরে শুনলাম নাকি এরকম তোমাকেও নাকি ইনফর্ম করেছে এই সূত্রে। ও আমি বললাম, এবার আমি বলছি তাহলে দিদি তো সত্যি ছাড়া তো উদ্ঘাটন করে না, যত মিথ্যে কেস হোক না কেন, সত্যিটা জানবে, যেটা সত্যি হবে সেটারই বিচার করে দিদি। একদম একদম, তোমার চিন্তা নেই। তা গেছিল নাকি তোমার কাছে? সেটা তো বলতে পারবো না। ঠিক আছে, যদি যাই তো দেখা হবে। হ্যাঁ যদি আর না, আমি চেষ্টা করব ভালোভাবে মীমাংসা করে দেওয়ার, কোনো চিন্তা নেই। এটা জজ সাহেব আমাকে ঠিক আছে? সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। আর সে ভরসা তো আছে, তুমি তো আজকে থেকে চেনো না, না। এ বহু বছরের সম্পর্ক। হুম। আল্লাহ আমি তার জন্য বলছি, আমি তো এখন কাজকর্মে একটু ব্যস্ত থাকি, যদি আসেন তো আমাকে ফোন করবেন। হ্যাঁ ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সমস্ত কিছুটা শুনে আমার সাথে যোগাযোগ করে তোমায় কে বললো? হ্যাঁ, খবর, হ্যাঁ আমার সাথে যোগাযোগ করেছে তোমায় কে বললো? খবর থাকে না সব জায়গায়, উড়ে উড়ে বেড়াচ্ছে না? হ্যাঁ। উনি এখন হয়তো ভেবেছে যে বাবলি মুখার্জিকে পেয়েছি, বাবলি মুখার্জির এত কিছু জানি, উনি এত কিছু করে দেয়, আমাকেও সবকিছু করে দেবে, আমার সম্পত্তির ভাগ নিয়ে দেবে, ঠিক আছে। এবার উনি যে কার কাছে বলে দেবে জানেন না, যে যদি পাওয়ার সেই জায়গাটা থাকে অবশ্যই পাইয়ে দেব। যদি দেখি যে না পাওয়ার জায়গায় নেই তো পাওয়াবো না। যদি দেখি তোমরা অন্যায় করেছো তোমার জেঠিরা, তাহলে তোমার জেঠিদের বলবো। যদি দেখি মেয়েটা অন্যায় করেনি, তাহলে মেয়েটাকে অবশ্যই একটা সুবিচার পাওয়াবো। আর যদি কিনা উভয় পক্ষেরই অন্যায়, যে উভয় পক্ষকে বলেই একটা মীমাংসা করব, কিছু তো একটা করবো। নিশ্চয়ই মীমাংসা করতে কি দেখো, শ্বশুর 70-এর উপরে, 70-75-এর উপরে বয়স, শ্বশুরের মনে কারোর সঙ্গে একটা ধাক্কা নিয়ে দিয়ে কথা বলা, গন্ডল করা, শাশুড়িরও 65-70-এর উপরে বয়স, সুগারের পেশেন্ট, মোটা রুগী। তোমাদের বাড়িতে গেছিলাম, তোমাদের বাড়ির পাশেই তো নাকি? একেবারে আমাদের বাড়ির থেকে 4-5টা বাড়ির ওখানে। আচ্ছা ঠিক আছে। আমরা যে জমিতে পিকনিক করেছিলাম সেই জমির সামনে ওনার বাড়ি। পিকনিক করেছিলাম বলতে সে আমি তো, তোমরা সে রান্না বান্না করলাম? হ্যাঁ 26শে জানুয়ারি। ও আচ্ছা। ঠিক আছে, ওখানে বাড়ি। এবার সবার মুখ থেকে শুনবেন, তারপরে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা। ঠিক আছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, ভালো থেকো। আর যাবো, গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, আমারও সেই একই কেস, শ্বশুর বাড়ি থেকে মানছে না, মেয়ের বয়স 18 হয়ে গেছে। এই 18 হয়েছে তো, নাহলে দিয়ে আসবো শ্বশুর বাড়িতে গিয়ে বউকে। না না, বিয়ে তো হয়ে গেছে, 18 বছর 10 মাস প্লাস বয়স। 18 বছর 10 তুমি বিয়ে করেছো ক মাস? আমি বিয়ে করে দিই তো 1.5 মাস। ঠিক আছে, নাহলে কান গিয়ে মুলে দিয়ে বউ দিয়ে চলে আসতাম। আমরা দিদির ভাই, আমরা যদি অন্যায় করি তাহলে দিদিদের মান সম্মান যাবে কোথায়? ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি, এসে তাহলে ফোন করো। আচ্ছা যাবো, এটার বিষয়টা বলি। রাখি ভাই। আমাকে আমার হাজবেন্ড বিয়ের সময় সোনার নোয়ার আংটি দিয়েছিল। এবার আমি ওই আংটি ওই কেস টেস চালাচ্ছিলাম। তুমি মেইনটেনেন্সের মামলা তো করনি? হ্যাঁ করেছিলাম, তুলে দিয়েছি। আমি তো পেলাম না, এখানে তো মেইনটেনেন্সের মামলা নেই। ব্যাগের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দাও। কোলে রেখে দিয়েছে, কোলে রয়ে গেছে। মেইনটেনেন্সের মামলা উঠে গেছে, এই তো 26 তারিখে তুলেছি। ওই সংসার করবো বলে উঠিয়ে নিয়েছে, দিয়ে এখন আর সংসার করবে না। আর এই এই পেপারটা দিদি আমাকে ওই যে বিয়েতে আমার হাজবেন্ড নোয়ার আংটি দিয়েছিল, যেহেতু আমি আমার সোনার গয়না বাবার বাড়িতে নিয়ে চলে গেছি, আমার হাজবেন্ড বলছে কি সোনার আংটি আর নোয়াটা না ফেরত দিলে মাতেই আবার ঝামেলা করবে, তুমি সোনার আংটি নোয়াটা ফেরত দিয়ে দেবে। আমি তখন বললাম ফেরত দিয়ে দিয়েছে? না, আমি সোনার আংটি নোয়া তো বিক্রি করে দিয়েছি, সেটা তো তুমি জানো, আমি এখন কি করে ফেরত দেবো? তখন বলছে জাস্ট ফর্মালিটি, তুমি হচ্ছে এই কোর্ট পেপারে সাইন করে মাকে দিয়ে দাও, তুমি তো জুলাই মাসে বাড়ি চলে যাচ্ছ, আগস্ট মাসের মধ্যে ফেরত দিয়ে দেবে, আমি তোমাকে বানিয়ে দিলে ওটা মাকে দিয়ে দেবে। তাহলে আর কেন তুমি ও যে তোমাকে নিয়ে ঘর করবে বলেছে, এটা কতদিন আগে বলেছে? ওই জুন মাসে। জুন মাসে আমার কাছে ফোনে 2023-এ হ্যাঁ রেকর্ড আছে, বের করো। এটা কি সেটা? এটা এফআইআর কপি। এইটা এইটা হচ্ছে এফআইআর কপি না, আমার ডাক্তারি কপি। এবারে এই যে মেরেছিল ডাক্তারি কপি সবই জেরক্স করে নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা ইনজুরি রিপোর্ট। হ্যাঁ ওটা কি আপনার লাগবে? এটা মীমাংসা হয়েছিল, সেই আপোষের মীমাংসা পত্র, ওই সোনা গহনারটা। আচ্ছা তুই বার কর। এটা খোরপোশের মামলা। আমাকে বলে জিনিস না ফেরত দিলে কেস করবো। আমি বলছি তোমারও তো আমাকে নিয়ে যাওয়ার কথা, তুমিও তো আমাকে নিয়ে যাওনি। 198-এ 360 363 কোনখানে আছে বার কর। 307 506 34 IPC। তাহলে এখান থেকে বোঝা গেল যে স্বামী মিষ্টি কথায় কেস তুলে নিলে এই রকমই মেয়েদেরকে দৌড়ে দৌড়ে ঘুরতে হয়। বিষয়টা হলো কি, আমি বারবার করে বলি যে যদি কখনো মীমাংসা করেন 6 মাস ঘর করার পর কেস তুলবেন, তার আগে কোনো কেস তুলবেন না। কি বলি, ধরুন আপনার স্বামী আজকে কেস করেছেন, মেনটেনেন্সের মামলা রায় বেরিয়ে গেছে, সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে তাদের হাজবেন্ডরা কি করে, যারা অপরাধী তাদের জন্য বলছি, মানে হাজবেন্ডরা অপরাধ করে মেয়েদের সাথে, মানে তাদের ওয়াইফদের সাথে, তাদের কথা বলছি, যে কেস করলো, হয়তো যখন দেখলো 498-এ যখন কেস করলো জামিন নিয়ে নিয়ে বিন্দাস ঘুরে বেড়াবে, তারপরে যখন মেনটেনেন্সের মামলার রায় বেরিয়ে যাবে তখন তারা আর বাড়িতে স্থির থাকতে পারবে না, তখনই হয়ে যাবে মীমাংসায় একটা আসার চেষ্টা করবে। আর যখন মীমাংসায় আসার চেষ্টা করবে তখন ওই ফোনে ফোনে দেখবেন আপনাকে মেসেজ করবে, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, তুমি কেমন আছো, তুমি ফিরে এসো, মন খারাপ করছে। মানে মেনটেনেন্সের মামলা রায় বেরিয়ে গেছে, সেও তো কোর্টকে অমান্য করতে পারবে না, ওনাকে দিতে হবে টাকাটা, এতগুলো মাসের টাকা। সেই কারণে কিন্তু তখন তারা নানান রকম ভাবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা করে, যেগুলো আমি অনেককেই বলেছি এ কথা, তো এর আগেও এই নিয়ে লাইভেও এসেছি। তো তখন কি করে, ছল চাতুরি করে তাদের মনটাকে ভুলিয়ে দেখা করে, তাদেরকে ভালো গিফট দিয়ে সমস্ত কিছু করে ভাবে মনে হয় আমার স্বামী ভালো হয়ে গেছে, তখনই কি হয়, সে কেসটা তুলে নিতে প্রেশার দেয়। এবার যখন কেসটা তুলে নিতে প্রেশার দেয়, মানে প্রেশার দেয় বলতে কি, এই তুই কেস তুলে নে, ওরম ভাবে বলবে না, তুমি কেসটা তুলে নাও, তোমাকে নিয়ে ঘর করবো, বাড়িতেই ফিরবো, যে যা বলছে বলুক, আমি তো তোমাকে আর কিছু বলবো না, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। ধরুন 2-3 বছর পর এই একটা জায়গায় আসে, তখন কি হয়, মেয়েরা ইমোশনাল হয়ে, স্বামী ভালো হয়ে গেছে, স্বামী ঘরে ফিরিয়ে নেবে, চলো গিয়ে কেস তুলে নি। আগে গিয়ে কেস তোলার পরে, তারপরে কেসটা না উঠলে বাড়িতে ঢুকতে দেবে না, বুঝতেই পারছো, পরিবারে থাকি, হ্যাঁ, কেস উঠিয়ে নিয়ে তারপরে যেহেতু তুমি কেসের মধ্যে অমুকের নাম জুড়েছো, তমুকের নাম জুড়েছো, যারা অপরাধ করেনি তাদের নামও জুড়েছো, তো তারা তো ক্ষিপ্ত। তো সেই কারণে এখন আমার প্রয়োজন যে ওই
কেসটা তুলে নেওয়ার। এবার যখন উনি কেসটা তুলে নেবেন তারপরেই ব্যাস এইরকমই খেলা চলবে। মেয়েটিকে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে, মেয়েটিকে বলবে সংসার করব না, তারপরে মেয়েটি আবার থানায় যাবে, পুলিশ বলবে আবার 498 করো। একবার কেস উঠে গেল 498-এর, একবার কর্পোসের মামলা উঠে গেল, ঠিক আছে, সমস্ত কিছু মামলা উঠে গিয়ে সে এখন আবার ঘরে ফেরার আবেদন নিয়ে আবার এখন মামলা করতে হবে। ঘরে ফেরার আবেদন পরে আগে 498-এর মামলা, কর্পোসের মামলা, যেগুলো রায় বেরিয়েছে সেগুলো আবার নতুন করে রিওপেন করতে হবে। তাহলে এইভাবে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ মাম্পি। এখন তুমি সংসার করতে চাইছো তাই তো? আর কিছু আছে? রেকর্ডটা শোনাও, দিয়ে আমি লাইভটা ইয়ে করি। ওই একটা রেকর্ড আছে আর একটা রেকর্ড আছে। শঙ্কর জিজ্ঞেস করো তো বাঁকুড়া থেকে যে বোনটি এসছে কেন এত আসতে? হ্যাঁ আসতেই এই পাশে সুইচটা আমাকে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, এখন শোনার টাইম নেই। দেখছো তো চেম্বারে লোকতে জায়গা আমি নেই, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এমনকি কে শুনতে পারবো না, ঠিক আছে, অসম্ভব। আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হেডফোনে শুনে নেবেন। আর তা আবার রাতের অন্ধকারে শুনতে হবে, দিনের বেলা শুনলে হবে না, আচ্ছা ঠিক আছে, আপনার তাই না? যখন সুবিধা। মধ্যরাতে শুনতে হবে, এতটা আওয়াজ মানে সাউন্ডটা নেই। তারপরে পাঠাবে নাকি? এই ফোনটাও ডিস্টার্ব না, আমি পরে পাঠিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি। এমনকি আমার ফোনে খারাপ খারাপ ভিডিও আছে, কেস তোলার পরে আমাকে বলছে এগুলো আমার চাই, এভাবে আমরা মেলামেশা করবো, এই করবো সেই করবো। তাহলে এখন কেন আমাকে বাড়িতে নিয়ে যাবে না? খারাপ খারাপ ভিডিও মানে হাজবেন্ড ওয়াইফের ভিডিও তোমার কাছে আছে? উনি কোথা থেকে পেলেন? ও আমার বা আমার হাজবেন্ডের নয়, এমনি যে নোংরা ভিডিও গুলো। হ্যাঁ, ও ভিডিও পাঠিয়ে আমার ফোনে, এগুলো আমার চাই, এইভাবে মেলামেশা করবো, আর তোমার সঙ্গে কোনো কিছু হবে না। আর এমনকি ও আমার ওর ঘেটি ধরে নাড়িয়ে দেওয়া দরকার। এই সমস্যাগুলো যে দেখিয়ে দে না, ফোনটা খারাপ হয়ে গেলে। এই না, এই খারাপ জিনিস দেখাতে হয় না, দিদি না, জানে। ও দেখাতে হবে না। আরে এমনকি আমাদের এই সমস্যাটা তৈরি করছে আমার যে শ্বশুর শাশুড়ি, তারও আমি প্রমাণ দিতে পারবো। কারণ আমার হাজবেন্ড হোয়াটসঅ্যাপে লিখছে আমি তোমাকে বেশি ফোন করতে পারি না কেন, তুমি ওগুলো উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন তো? হ্যাঁ, ফোন করতে পারছি না কেন তোমার আমি না 3 তলার ঘরে একা একা থাকলেই তুমি ঠিকই বলতে যে আমি আগে বলতাম আমার হাজবেন্ডকে যে আমরা হাজবেন্ড ওয়াইফ বাড়িতে ঘরে রুমে থাকলে মা আড়ি পেতে শোনে, তুমি চলে গেলে সেটা নিয়ে আমার সঙ্গে ঝামেলা করে, বিশ্বাস করতো না। এখন নিজেই বলছে যে তুমি ঠিকই বলতে, মা না আড়ি পেতে শোনে, মাকে আমি ধরে ফেলেছি, মা আমি 3 তলার ঘরে থাকলেই মা আড়ি পেতে শোনে। মানে আমাদের সংসারটা আমার শ্বশুর শাশুড়ি করতে দিচ্ছে না, আর হাজবেন্ডেরও নিজস্বতা বলে কিছু নেই। ও মানে বাবা মার হ্যাঁতে হ্যাঁ, বাবা মার নাতে না। আচ্ছা, তা না হলে কেস তুলতে গেল, কেস তুলতে গিয়ে বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিল, দুদিনই বাড়ি পাঠিয়ে, আমাদের কাজ আছে বলে বাড়ি লাস্ট কবে কথা হয়েছে? এখনো ফোনে কথা হয়? না না, লাস্ট কবে কথা হয়েছে? লাস্ট ফোনে কথা হয়েছে প্রায় 1 মাসেরই মতো হয়ে গেল। আর লেখালেখি করে কথা, ফোন করো। ফোন তো ব্লক করে দিয়েছে, ওই যে আমি জোর করে অন্য নাম্বার নেই? না, আমার ওর বাবার নাম্বার আর ওর নাম্বার দুটোই ব্লক করে দিয়েছে। তাহলে ঠিক আছে। হ্যাঁ, তা তুমি এখন কি? হোয়াটসঅ্যাপটা খোলা ছিল, আজকে দেখলাম হঠাৎ হোয়াটসঅ্যাপটাও ব্লক করে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি নেক্সট লাইভে।